আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করছি করোনাকালীন সময়ে তোমরা সকলে বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা এই সময়টা অর্থাৎ শীতকাল যেহেতু চলে এসেছে, আমরা এই সময়টা ভিটামিন সমৃদ্ধ খাবার খাবো, সে সাথে প্রোটিনও এবং শরীরচর্চা করবো আর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করব। আজ 19শে অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ। সকলকে হেমন্তকালের শুভেচ্ছা। উপস্থাপনায় আছে আমি সিনথিয়া হোসেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের বিষয় হলো সুখী মানুষ, যেটি একটি নাটক। লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ, যার জন্ম এখানে দেওয়া আছে 1935 সালে এবং তিনি এখন পর্যন্ত জীবিত রয়েছেন। আমরা এই পাঠের আজকে শিখন ফল জেনে নেব, অর্থাৎ তোমরা এই পাঠ শেষে কি কি শিখবে সেটি আমরা এখন জানবো। নাটকটির মূল ভাব নিজের ভাষায় লিখতে পারবে। প্রকৃত ও সুখী মানুষের স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে হবে। সৎ ও নৈতিকতার পথে চলার বিষয়টি ব্যাখ্যা করতে হবে। এই হলো আমাদের আজকে শিখন ফল। এবার আমরা চলে আসবো আমাদের আজকে আলোচ্য বিষয়। অবশ্যই আলোচ্য বিষয়গুলো খাতায় লিখে নিবে। প্রথমে আছে নামকরণ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, তথ্যকণিকা, শব্দার্থ, বানান সতর্কতা এবং মূল্যায়ন প্রশ্ন। এই ছিল আমাদের আলোচ্য বিষয়। এবার চলে আসবো আমরা আমাদের আজকের পাঠের নামকরণে, অর্থাৎ নামকরণ কেন করা হয়েছে। গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক প্রত্যেকটি পাঠক সমাজে সমাদৃত হয় শুধুমাত্র নামকরণের কারণে। যদি নামকরণের সার্থকতা না থাকে তাহলে সেটি পাঠক সমাজে গ্রহণযোগ্যতা পায় না। এই জন্যই নামকরণটা অতীব জরুরি। তাহলে আমরা দেখে নিই, নাটকের মূল ভাবের উপর ভিত্তি করে নাটকটির নামকরণ করা হয়েছে সুখী মানুষ। তাহলে নাটকটির ভিতরে যে মূল ভাব রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন এবং এই চরণগুলোকে নির্ভর করে যে মূল ভাব গড়ে উঠেছে তার উপরে ভিত্তি করে লেখকের নামকরণ করেছে সুখী মানুষ। আমরা লেখক পরিচিতি আগে লেখকের ছবিটা দেখে নিই। ইনি হলেন আমাদের আজকের লেখক মমতাজ উদ্দিন আহমদ। আমরা লেখক পরিচিতিতে চলে আসছি। মমতাজ উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার 1935 সালে 18 জানুয়ারি জন্মগ্রহণ করেন। কোথায়? পশ্চিমবঙ্গের মালদহ জেলার 1935 সালে। মূলত তিনি একজন নাট্যকার ও নির্দেশক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অধ্যাপনার কাজ শুরু করেন। নাট্যকার ও নাট্য অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। 1992 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং এখন পর্যন্ত তিনি জীবিত রয়েছে। তার গ্রন্থ এবং সম্মাননা আমরা দেখব। নাটক হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, প্রেম ঘটিত সুটকেস, স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, তার এগুলো বিখ্যাত নাটক। এছাড়া উপন্যাস রয়েছে সজল তোমার ঠিকানা, এক যে যোজো এক যে মধুমতি। প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ রয়েছে। বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত নাটক সম্পর্কে তিনি গবেষণা করেছেন, সেই সম্পর্কে একটি প্রবন্ধ রয়েছে। বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। পুরস্কার ও সম্মাননা, বাংলা একাডেমি পুরস্কার 21 পদক তিনি পেয়েছেন। শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ও আলাউল সাহিত্য পুরস্কারও তিনি লাভ করেছেন। এই ছিল তার গ্রন্থ ও সম্মাননা। এবার আমরা সংক্ষিপ্ত লেখক পরিচিতিতে চলে আসবো। তোমরা একটু খেয়াল করবে, আমাদের মমতাজ উদ্দিন আজকের যিনি নাটক রচয়িতা তিনি হলেন মমতাজ উদ্দিন আহমদ, যার জন্ম 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, এই সকল তার বিখ্যাত নাটক। তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক পেয়েছেন। তিনি এখন পর্যন্ত জীবিত রয়েছেন। এই ছিল আমাদের সংক্ষিপ্ত লেখক পরিচিতি। আমরা চলে আসবো আমাদের আজকের পাঠ পরিচিতিতে, অর্থাৎ আমাদের আজকের নাটক সুখী মানুষ, যেটি মমতাজ উদ্দিন আহমেদ রচিত একটি নাটিকা। নাটকটির সংখ্যা 2, অর্থাৎ দৃশ্য রয়েছে 2টি। নাটকটিতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়ল। অর্থাৎ এই যে মোড়লের কথাটা বলা হয়েছে, যে মোড়ল ছিল সুবর্ণপুর গ্রামের একজন মোড়ল, যিনি কি করতেন, যিনি হচ্ছে অন্যায় ভাবে তার গ্রামের মানুষ যারা গরিব, যারা দরিদ্র, তাদের জমি কেড়ে নিতেন, কখনো গরু কেড়ে নিতেন, এবং তারা যখন এই জমি এবং গরু কেড়ে নেওয়ার জন্য কান্না করতো, তাদের কান্না দেখে সেই মোড়ল হাসতেন। এরকম অত্যাচারী একজন মোড়ল ছিলেন তিনি, যাকে কেউ পছন্দ করতো না। গ্রামের মানুষরা তাকে কেউ দেখতে পারতো না, শুধুমাত্র তার এই লোভ লালসার জন্য। এই সকল গরিবদের ধন সম্পত্তি কেড়ে নিয়ে সে ধনী হয়েছিলেন।
মোড়লের জীবনে শান্তি নেই। এই শান্তি নেই কেন? অশান্তির মূল কারণ ছিল তার একটি অসুখ হয়েছিল, যে অসুখটি ছিল হাড়-মর্মর রোগ। অর্থাৎ এই রোগের ফলে তিনি কি করেছিলেন, তিনি বিছানাগ্রস্ত হয়েছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে তাড়াতাড়ি যেন তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে যেন ফিরে যায়। কিন্তু কবিরাজ তার নাড়ি পরীক্ষা করে, অর্থাৎ কবজির মাধ্যমে যেভাবে আগে পরীক্ষা করা হতো সেভাবে সেই পরীক্ষা করে তিনি বলেন যে, কবিরাজ বলেন যে মোড়ল কখনোই সুস্থ হবে না, সুস্থ যদি হয় সেক্ষেত্রে তার লাগবে সুখী মানুষের একটি জামা। কিন্তু মোড়লের জন্য এই সুখী মানুষের জামাই জোগাড় করা কঠিন হয়ে পড়ে। মোড়লের এক বিশ্বস্ত চাকর ছিল যার নাম ছিল রহমত, এবং তার আত্মীয় অর্থাৎ হাসু ছিল তার আত্মীয়। এই হাসুর মামাতো ভাই ছিল মোড়ল। এই মোড়লকে বলা হয়েছে যে তার ওষুধে কাজ হয় না। কেন ওষুধে কাজ হয় না? কারণ তার ভিতরে তো অশান্তি কাজ করে। যদি একটা মানুষের ভিতরে অশান্তি কাজ করে তাহলে কি তার মনে শান্তি আসবে? কখনোই আসবে না। কারণ তিনি সবসময় এই কাজটা করছেন, সুবর্ণপুর গ্রামের মানুষকে জ্বালিয়েছেন, অর্থাৎ গরিব মানুষদের ধন সম্পত্তি, সেই সাথে গরু, সেই সাথে জমি, ধান এগুলো কেড়ে নিয়েছেন। এই জন্য তার মনে সবসময় অশান্তি বিরাজ করত। এই যে অশান্তি তাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল এবং সে বিছানাগ্রস্ত হয়েছিল। চিকিৎসক বলেছেন, অর্থাৎ চিকিৎসক বলতে এখানে কবিরাজকে বোঝানো হয়েছে, কোন সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে। অর্থাৎ এখন হাসু এবং তার বিশ্বস্ত চাকর রহমত, যে কিনা বলেছে যে সে যদি চাঁদ আনতে হয় চাঁদও নিয়ে আসবে, সে পাহাড়ের উপর থেকে পাহাড়ও আনবে, এই বিষয়গুলো সে তার মোড়লকে সুস্থ করে ছাড়বে। তাকে বলা হয়েছিল যে তাহলে কবিরাজ তাকে বললেন যে তাহলে তুমি একটা সুখী মানুষের জামা জোগাড় করো। তখন সে বলে এটা কোনো ব্যাপারই না। কিন্তু 5 গ্রাম মিলেও সে কোনো সুখী মানুষ পেল না। কারণ কি? যে প্রকৃত অর্থে যে মানুষ সুখী তার কিছুই নেই। না আছে তার জামা, না আছে তার ঘর আছে, বাট তার কিছু ঘরের মধ্যে কোনো সম্পত্তি নেই। সেই জন্য সে সুখী মানুষ, কারণ সে দিন আনে দিন খায়। অর্থাৎ যে সুখী মানুষটা পাওয়া গেল, সে মানুষ সারাদিন কাঠ কাটে, সেই কাঠ বিক্রি করে সেই টাকা দিয়ে সে চাল ডাল কিনে নিয়ে এসে রেঁধে মেরে খায় এবং মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তার থেকে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। যখন তার কাছে রহমত এবং হাসু যে জামা চায়, যে তুমি তোমার জামাটা দাও, আমাদের মোড়লকে ছাড়াতে হবে, তখন ও অবাক হয়, জামা? আমার জামা? তার তো জামাই নাই। তখন বলে, কেন তোমার জামা নাই? আমি তো এই জন্যই সুখী মানুষ, কারণ আমার তো কিছুই নাই। কিছু যদি না থাকে তাহলে তো সে সুখী মানুষ হয়, কারণ তার তো ধন সম্পত্তি কেড়ে নেওয়ার কিছু থাকে না। সেই জন্য সে একজন সুখী মানুষ। আর এই সুখী মানুষের জামাটা পাওয়া যায় না বলেই মোড়ল আর সুস্থ হতে পারে না। শেষ পর্যন্ত কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না, যেখানে রহমত এবং হাসু খুঁজতে গেছিল, কিন্তু এই সুখী মানুষ তারা পেল না। শেষ পর্যন্ত একজন শ্রমজীবী সুখী মানুষের সন্ধান পেল, যেটি আমি এখনই বললাম। সুখী মানুষ পাওয়া গেল, দেখা গেল তার কোনো জামা নেই, তার জামাও নেই, সেই সাথে তার কোনো ধন সম্পত্তি নেই। এই জন্য সে সুখী মানুষ। লেখকের বক্তব্য খুব সুস্পষ্ট, সম্পত্তি হলো অশান্তির কারণ। সুখ একটি আপেক্ষিক ব্যাপার। একজন অনেকজনের কিছু থেকে সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী হয়ে থাকতে পারে। বিষয়টি এরকম যে সুখ এখানে আপেক্ষিক বিষয় হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ মোড়ল অনেক সম্পদশালী, তারপরে তার সুখ নেই, তার ভিতরে অশান্তি। কিন্তু যে সুখী মানুষটা পাওয়া গেল তার একটি জামাও নেই, অর্থাৎ তার কোনো সম্পদও নেই, সেজন্য সে সুখী মানুষ। এখানে লোভ লালসা থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ লোভ লালসা যে অশান্তির কারণ, সেই বিষয়টি এখানে সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। এই ছিল আমাদের পাঠ পরিচিতি। এবার আমরা চলে আসবো আমাদের আজকে পাঠের তথ্য কণিকায়। তোমরা সকলে একটু খেয়াল করবে। প্রথমে আছে সুখ। সুখ কি? আপেক্ষিক বিষয়। এই সুখ আপেক্ষিক বিষয় থেকে এই নাটকটির নাম করা হচ্ছে কি? সুখী মানুষ। এখানে কি বলা হচ্ছে? সুখ সোনার হরিণ, যেটি মোড়ল কি করেছে? অন্যের ধন সম্পত্তি, অর্থাৎ গরিবদের ধন সম্পত্তি নিয়ে নিজে ধনী হয়েছে, দিয়ে তিনি সোনার হরিণ মনে করেছেন সবকিছু, কিন্তু অর্থ সম্পদের সুখ নেই। এখানে কাকে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে সেই সুখী মানুষটা, যে প্রকৃত অর্থে সুখী, যার কিছুই নেই, তাকে বলা হচ্ছে। আমরা সবাই সুখী হতে চাই। হ্যাঁ, আমরা সবাই কেন সুখী হতে চাই? এই যে মোড়লের এখন চিন্তা ভাবনা ছিল যে আমি সুখী হতে চাই, সেজন্য কি করছে? সে ধন সম্পত্তি লুট করেছে। কিন্তু এই যে প্রকৃত অর্থে যে সুখী মানুষ, সে হচ্ছে যে আমি সুখী মানুষ, এবং সে সত্যিকার অর্থে ধন সম্পত্তি না থাকে সে সুখী মানুষ। অন্যের সম্পত্তির প্রতি লোভ, এই লোভটা কার? মোড়লের। লোভের পাপ, পাপের মৃত্যু। এই যে ধন সম্পত্তি গড়ে তোলার জন্য যে লোভটা ছিল মোড়লের, এই লোভের কারণে সে আজকে অসুস্থ। আর এই লোভ থেকে পাপ হচ্ছে এবং এই পাপে তার মৃত্যু হচ্ছে।
লোভী মানুষকে অমানুষ করে। এই যে সুবর্ণপুর গ্রামের মানুষগুলো মোড়লকে দেখতে পারে না, তার একটাই কারণ যে সে অন্যায়ভাবে তাদের ধন সম্পত্তি, গরু এগুলো নিয়ে যায় এবং গরিবরা যখন কাঁদে সে কান্না দেখে সে হাসে, সে হা হা করে হাসে। এমনকি তার যে মামাতো ভাই, অর্থাৎ এই হাসুর কথা বলা হচ্ছে, হাসুর মামাতো ভাই মোড়ল, মানে মোড়লের ফুফাতো ভাই হচ্ছে হাসু, সে হাসুরও মুরগি জবাই করে সে খেয়েছে। যে মুরগি জবাই করে সে খেয়েছে, সে মুরগির দামটা হাসু পরে চাই অসুস্থ অবস্থার সময়। তখন হাসুকে বলা হয় যে যদি সুখী মানুষের জামা সে আনতে পারে তাহলে মোড়ল নাকি 1000 টাকা বকশিস দিবে। যে মোড়ল কিনা ধন সম্পত্তি কেড়ে নেয় সে দিবে 1000 টাকা বকশিস। শেষ মুহূর্তে উপলব্ধি, এই উপলব্ধিটা সে সময় করে যে সে যখন অশান্তিতে থাকে, অর্থাৎ এই যে কষ্টে থাকে, সেই সময় সে মনে করে যে জামা আমাকে এনে দিক, আমি 1000 টাকা দিব, দিয়ে তারপর আমি সুস্থ হব। কিন্তু আসলে সেটা না, সুখী মানুষ সে কোনো জামা না পায় সে আর সুস্থ হতে পারে না। এই ছিল আমাদের আজকের পাঠের তথ্যকণিকা। এবার আমরা চলে আসবো আমাদের পাঠ সংশ্লিষ্ট ছবিতে। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই প্রকৃত সুখী মানুষ। এখানে আছে একজন চাকর এবং চাকর রহমত এবং সেই সাথে হাসু, যে হলো মোড়লের, অর্থাৎ হাসু মোড়লের কি হচ্ছে ফুফাতো ভাই। এবার চলে আসবো আমাদের আজকের পাঠের শব্দার্থে। শব্দার্থগুলো তোমরা শিখে নেবে। কবিরাজ অর্থ বৈদ্য, কবিরাজ অর্থ বৈদ্য। আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা দেন, আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা দেন। মূর্খ অর্থ নির্বোধ, বোকা এবং অজ্ঞ। শ্রবণ অর্থ কানে শোনা। জবরদস্তি অর্থ জোরাজুরি। ব্যাম অর্থ অসুখ, রোগা বা ব্যারাম। তাজ্জব অর্থ অদ্ভুত ও বিস্ময়কর। এবার আমরা বানান সতর্কতাটা একটু খেয়াল করব। এখানে আরেকটি রয়েছে প্রাণ খোলা অর্থ অকৃত্রিম, উদার ও খোলা মনের অধিকারী। আমরা বানান সতর্কতাটা একটু খেয়াল করে নেব। প্রথমে আছে আত্মীয়, তোমরা যুক্ত বর্ণগুলো একটু খেয়াল করবে। আত্মীয়। বিশ্বাসী, ব্যায়াম, নিষ্ঠুর, মৃত্যু, তৎক্ষণাৎ, বকশিস, ভূত, জবরদস্তি, নীতিহীন, জীবিকা নির্বাহ, সমস্যা, স্পষ্ট, সম্পদ, ঐশ্বর্য, অবলম্বন এবং অংশগ্রহণ। আমরা বানান সতর্কতাগুলো আরেকবার খেয়াল করি। আত্মীয়, এখানে তয়ের সাথে ম যুক্ত আছে এবং দীর্ঘইকার দেওয়া আছে, একটু দেখে নাও। বিশ্বাসী, প্রথমটা হ্রস্বইকার পরেরটা দীর্ঘইকার। ব্যায়াম, জফলা আছে। নিষ্ঠুর, মধ্যনা শয়ে ঠয়ে যুক্ত। মৃত্যু, ময়রিকার, তয় হ্রস্ব জফলা। তৎক্ষণাৎ, দুইটাতেই কি আছে দেখো, দুইটাতেই আমাদের এখানে খণ্ডত্ব আছে এবং এখানে যুক্ত বর্ণ ক্ষীয় বর্ণ আছে। বকশিস, বকশিস বানানটা খেয়াল করবো, আমাদের বইয়ে কিন্তু বকশিস বানান এটাই আছে, সেজন্য এটা দিয়েছি। ভূত, ভয় দীর্ঘ। জবরদস্তি, দ্বন্দ্ব শয়ে তয়ে হ্রস্বইকার। নীতিহীন, প্রথমটা দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার, তারপরে ভয়ের সাথে দীর্ঘইকার, খেয়াল করবে। জীবিকা, একই জিনিস দেখো, পরেরটা জয় দীর্ঘ, পরেরটা হ্রস্বইকার, উল্টাপাল্টা আমরা করবো না। নির্বাহ, সমস্যা, জফলা আকার, স্পষ্ট, দন্ত শয়ে পয়ে যুক্ত, সাথে মধ্যন শয়ে টয়ে যুক্ত। সম্পদ, দন্ত স এবং ময় পয়ে যুক্ত দ। ঐশ্বর্য, তালব্য শয়ে পয়ে যুক্ত, বফলা যুক্ত আছে এবং মধ্যস্থ জয়ের উপরে রেফ আছে। অবলম্বন, ময় বয়ে যুক্ত আছে এবং অংশগ্রহণ, গয়ের ফলা এবং মধ্যন্ন খেয়াল করবো আমরা। মাত্রা অবশ্যই খেয়াল করে লিখবো। এই ছিল বানান সতর্কতা। এবার আমরা চলে আসবো আমাদের আজকের মূল্যায়ন প্রশ্নে। প্রথমে আছে ব্যায়াম শব্দের অর্থ কি? ব্যায়াম শব্দের অর্থ হলো ব্যারাম অর্থাৎ অসুখ। 2 নাম্বার, সুখী মানুষ নাটিকায় মোড়লের কথিত রোগের নাম কি? হাড় মর্মর। কথিত রোগের নাম কি? হাড় মর্মর। মোড়ল সুখী মানুষের জামার জন্য কত টাকা বকশিস দিতে চেয়েছিলেন? মোড়ল সুখী মানুষের জামার জন্য 1000 টাকা বকশিস দিতে চেয়েছিলেন। কত গ্রাম খুঁজেও সুখী মানুষ পাওয়া গেল না? 5 গ্রাম খুঁজেও সুখী মানুষ পাওয়া গেল না। কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে? সুবর্ণপুর গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে। আগামীকাল তোমাদের ক্লাস আছে। আমাদের ক্লাস হলো কবিতা 21-এর গান উপলক্ষে হবে। সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। আসসালামু আলাইকুম।